প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম এবং পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারের লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল নিউক্লিয়ার বিভাজন। তো নিউক্লিয়ার বিভাজন কিভাবে ঘটে সে প্রসঙ্গে তোমাদেরকে বলেছিলাম কি যে নিউক্লিয়ার সংযোজন আর নিউক্লিয়ার বিভাজন দুই ধরনের ঘটনা ঘটে। তার মধ্যে নিউক্লিয়ার বিভাজনটা আর নিউক্লিয়ার সংযোজনটা একে অপরের বিপরীত ঘটনা। কীরকম? বিভাজনে কি হয় না, একটা বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট দুটো নিউক্লিয়াসে পরিণত হয় বা পরমাণুতে পরিণত হয়। আর নিউক্লিয়ার সংযোজনে কি হবে, জাস্ট উল্টো ঘটনা ঘটবে, দুটো ছোট ছোট পরমাণু বা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে। তো নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে তোমরা মনে করে দেখো যে নিউক্লিয়ার বিভাজন যে বিক্রিয়াটা সেটা কিভাবে ঘটে বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে করো যে একটা বড় আমরা পরমাণুর নিউক্লিয়াস নিলাম। সেই বড় পরমাণুর নিউক্লিয়াসটাকে আমরা কি করেছিলাম, একটা নিউট্রন দিয়ে একটা স্লো নিউট্রন, এটা ঠিক আছে, স্লো নিউট্রন দিয়ে এটাকে আঘাত করেছিলাম। এটাকে আঘাত করার ফলে কি হয়েছিল, এখানে এসে একটা বিস্ফোরণ সৃষ্টি হবে। বিস্ফোরিত হয়ে এটি দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে। দুটো পার্টে বিভক্ত হবে সেই দুটো প্রায় কাছাকাছি ভরেরই হয়। তো যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়, ইউরেনিয়াম 235 এর উদাহরণ দিয়েছিলাম, তাই না? 92 ইউরেনিয়াম 235, এটাকে যখন নিউট্রন দিয়ে আঘাত করেছিলাম তখন এইটা কিসে কিসে ভেঙে গিয়েছিল, একটা ভেঙেছিল ক্রিপ্টনে আর একটা বেরিয়াম, তাই তো? তো একটা ভেঙেছিল মনে করো এটা বেরিয়াম আর এটা মনে করো ক্রিপ্টন। তাহলে বেরিয়ামটাকে আমরা কিভাবে লিখি, 56 BA 141, ওকে। আর ক্রিপ্টনটা কত ছিল, 36, ক্রিপ্টন 92। এবার যদি আমরা যোগ করে দেখি যে নিচের দুটোকে যখন যোগ করে দেখছি তখন দেখছি 92 আসছে, কিন্তু ওপরের ভরগুলোকে যখন যোগ করছি তখন 235 আসছে না। তার মানে নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে পেরেছিলাম যে এইখানে এর সাথে কিছু একটা অন্য কোনো পার্টিকেল বের হচ্ছে। তো সেই পার্টিকেল বা কণাটা কি ছিল, 3টে নিউট্রন বেরিয়েছিল। এর সাথে কি বেরিয়েছিল না, 3টে নিউট্রন বেরিয়েছিল, তাই তো? এই 3টে নিউট্রন কি করেছিল, দেখো যখন আমরা কোনো একটা স্যাম্পল নিই, এই স্যাম্পলে কিন্তু শুধুমাত্র যে এই একটাই 92 235 আছে সেরকমটা নয়, সেক্ষেত্রে অনেকগুলো থাকবে ইউরেনিয়াম। তো স্বাভাবিকভাবে তখন এই যে 3টে নিউট্রন তৈরি হলো, এই 3টে নিউট্রন কী করবে, বাকি যে ইউরেনিয়ামগুলো ছিল সেগুলোকে গিয়ে আঘাত করবে। তার ফলে কী হবে, বাকি ইউরেনিয়ামগুলোই সেমভাবে এই বেরিয়াম আর ক্রিপ্টনে এইভাবে ভাঙতে থাকবে। এবং প্রত্যেকটা স্টেপে দেখো যে এখানে 3টে নিউট্রন হলো, এই 3টে নিউট্রন গিয়ে কী করবে, 3টে ইউরেনিয়ামকে ভাঙবে। 3টে ইউরেনিয়ামকে যখন ভাঙবে তখন প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে কি করবে, 3টে করে নিউট্রন উৎপন্ন করবে। তাহলে এই 3টে প্রোটন যখন 3টে ইউরেনিয়ামকে আঘাত করবে, প্রত্যেকটাতে দেখো 3টে করে নিউট্রন উৎপন্ন করবে। এই 3টে করে নিউট্রন যদি উৎপন্ন হয় তাহলে এর পরের স্টেপে কী হবে, 9টা নিউট্রন তৈরি হলো। এই 9টা নিউট্রন কি করবে, এই 9টা নিউট্রন গিয়ে আবার দেখা যাবে 9টা ইউরেনিয়ামকে ভেঙে দেবে। ফলে কী হবে, 27টা নিউট্রন তৈরি হবে। সেই 27টা নিউট্রন আবার কী করবে, তখন 27টা ইউরেনিয়ামকে ভাঙবে। তো একটা বিষয় আমরা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন প্রত্যেকটা স্টেপে যখন ইউরেনিয়ামকে ভাঙছে তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে শক্তি তৈরি হয়। প্রায় আমি বলেছিলাম, মনে করে দেখো 200 MeV পরিমাণ প্রায় শক্তি নির্গত হয়। এই একটা যখন ভাঙলো তখন তার সাথে সাথে 200 MeV প্রায় আর কি, কোথাও কোথাও তোমাকে 200-র বেশিও থাকতে পারে। তো 200 MeVর কাছাকাছি মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে এর পরের স্টেপ যখন হবে তখন কি, 3টের জন্য 3টে ভাঙছে যেহেতু ইউরেনিয়াম, তখন 3 দুগুণে 600 MeV তৈরি হবে। তারপরে যখন দেখবে যে যখন 27টা ভাঙছে তখন 27 দুগুণে কত, 5400 MeV তৈরি হবে। এইভাবে যত বিক্রিয়াটা সামনের দিকে এগোতে থাকবে দেখবে কিন্তু নির্গত শক্তির পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে। নির্গত শক্তির পরিমাণ প্রচুর বেড়ে যাওয়ার মানে কি, মানে হলো এখানে একটা বৃহৎ আকারের, এবং এই ঘটনাটা তো খুব
অল্প সময়ের মধ্যে ঘটছে, যার ফলে কি হয়, একই সাথে যেহেতু এত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ফলে একটা ট্রিমেন্ডাস বিস্ফোরণ দেখা দেবে। তো নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। নিউক্লিয়ার বিভাজনের উপর বেস করে আমি বলেছিলাম তোমাদেরকে যে পারমাণবিক বোমা বা পরমাণু বোমা তৈরি করা হয়। এই পরমাণু বোমা কিন্তু আমরা দেখেছি যে জাপানের সেই হিরোশিমা বা নাগাসাকি শহরের কথা আমাদের যদি মনে করি, তাহলে সেখানে কিন্তু বিষাক্ত একটা ধ্বংসলীলা চালিয়েছিল, যার ফল কিন্তু পরবর্তী প্রজন্মকেও ভোগ করতে হয়েছে। তার মানে কি? তার মানে হলো এটাই যে এখান থেকে যেহেতু রেডিও অ্যাক্টিভ যে বিভিন্ন কণাগুলো সেগুলো নির্গত হচ্ছে, ফলে কি হয়, তেজস্ক্রিয় যে বিকিরণগুলো সেগুলো মানুষের জিনের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, যার ফলে তোমার মানুষের হয়তো বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে, তারপরে তাদের শরীরে অ্যানিমিয়া দেখা দিচ্ছে, চুল উঠে যাচ্ছে, রক্তাল্পতা দেখা দিচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এই সমস্ত কিন্তু মেজর প্রবলেমগুলো হচ্ছে। এছাড়াও কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে, বা ফুসফুসের হয়, ক্যান্সার হয়, ঠিক আছে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তেজস্ক্রিয় বিকিরণের ফলে দেখা দেয়। তাহলে এই তেজস্ক্রিয় বিকিরণের যে ব্যাপারটা আমরা নিউক্লিয়ার সংযোজনের যে বিষয়টা আমরা দেখলাম, সেখানে দেখে আমাদের মনে হচ্ছে তার মানে নিউক্লিয়ার সংযোজনটা মানুষের তার মানে নিশ্চয়ই শুধু ক্ষতি সাধনই করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে কিন্তু শুধুমাত্র ক্ষতি সাধন করে তা কিন্তু নয়। নিউক্লিয়ার যে বিভাজন আছে তার কিন্তু কিছু পজিটিভ দিকও আছে। তো নিউক্লিয়ার বিভাজনের উপরে বেস করে একটা কাজ করা হয়ে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে হলো নিউক্লিয় চুল্লি, বুঝলে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে কি? নিউক্লিয় চুল্লি। এই নিউক্লিয় চুল্লিতে দিয়ে করা হয়। নিউক্লিয় চুল্লির কাজ হলো, এই যে নিউক্লিয় চুল্লি যার কথা বলছি, এই নিউক্লিয় চুল্লির কাজ কি? নিউক্লিয়ার চুল্লি জিনিসটা হলো এমন একটা সিস্টেম, ঠিক আছে, যেখানে কি করা হয় বলো তো, যেখানে এই যে আমরা দেখছিলাম যে নিউক্লিয়ার বিভাজনের ফলে একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হচ্ছে, তাই না, বা শক্তি তৈরি হচ্ছে। এই যে শক্তিটা, সেটাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই। কোথাও যদি ধরো মনে করো একটা জায়গায় যদি কিছু পরিমাণ ইউরেনিয়াম নিয়ে সেখানে যদি স্লো নিউট্রন দিয়ে আঘাত করা হয়, স্লো নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে কি ঘটবে? সেখানে বিস্ফোরণ হবে, হিউজ অ্যামাউন্টের শক্তি তৈরি হবে। কিন্তু শক্তি তৈরি হবে ঠিকই, সেটা কিন্তু ধ্বংসাত্মক শক্তি তৈরি হবে, সেটাকে তুমি কোনো কাজে লাগাতে পারছো না। কিন্তু যদি আমরা এক কাজ করতে পারি যে এই শক্তিটাকে কোনো একটা যদি নির্দিষ্ট পথে চালিত করতে পারি, তার মানে হলো এই শক্তিটাকে যদি কোনো একটা কাজে লাগাতে পারি, ঠিক আছে, তাহলে বা শক্তিটাকে যদি একটা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু এই শক্তি থেকে আমরা অন্য কোনো শক্তি তৈরি করতে পারবো। যেমন আমরা কি করি, কয়লাকে পোড়াই, পুড়িয়ে সেখান থেকে স্টিম তৈরি করে সেই স্টিম দিয়ে কিন্তু আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি, তৈরি করি। তাহলে এখানেও তো হিট এনার্জি তৈরি হচ্ছে, একটা হিউজ পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে। তাহলে সেটাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে সেখান থেকেও তো আমি প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। এই যে কনসেপ্ট, এখান থেকে কিন্তু নিউক্লিয়ার চুল্লির সৃষ্টি। এই নিউক্লিয়ার চুল্লিতে কি করা হয় না, এই যে বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা তৈরি হচ্ছে, সেই শক্তিটাকে কিন্তু কন্ট্রোল করে সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু তড়িৎ শক্তি তৈরি করা হয়। ওকে, তো এই নিউক্লিয়ার চুল্লিতে কি করছে দেখো, নিউক্লিয়ার চুল্লিতে, আচ্ছা তার আগে বলি যে নিউক্লিয়ার চুল্লিতে অ্যাকচুয়ালি কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা বোঝা হবে। মনে করো আমি একটা 1 কেজি পরিমাণ ইউরেনিয়াম নিলাম, ঠিক আছে। এই 1 কেজি পরিমাণ যদি ইউরেনিয়াম নিই, এইখান থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা 1 কেজি কয়লাকে পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হবে তার প্রায় 30 লক্ষ গুণ। তার মানে বোঝো যে কি পরিমাণ তৈরি হচ্ছে। 1 কেজি ইউরেনিয়াম নিলাম, সেখান থেকে যে শক্তিটা তৈরি হবে সেটা 1 কেজি কয়লাকে পুড়িয়ে যে শক্তি তৈরি হবে তার 30 লক্ষ গুণ। তাহলে বুঝতে পারছো যে কি হিউজ অ্যামাউন্টের তোমার তাপশক্তি তৈরি হচ্ছে। এখানে প্রায় যদি বলো তাহলে মোটামুটি 7.2 × 10⁻13 জুল পরিমাণ কিন্তু শক্তি উৎপন্ন হয়।
তাহলে বোঝো যে 1 কেজি ইউরেনিয়ামকে পুড়িয়ে আমরা কিন্তু এত পরিমাণে ট্রিমেন্ডাস অ্যামাউন্টে কিন্তু আমরা এনার্জি পেতে পারছি। তাহলে এই এনার্জিটাকে যদি আমি কাজে লাগাতে পারি তাহলে সেখান থেকে দেখো প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করা হবে। আমরা কিন্তু বর্তমানে জানি যে দেখো আমাদের পৃথিবীতে কয়লার পরিমাণ কিন্তু ক্রমশ কমছে, তাই কি না? তাহলে কয়লার পরিমাণ যদি ক্রমশ কমে তাহলে আমাদেরকে বিকল্প কিছু শক্তি উৎসের কথা ভাবতে হবে। তাহলে বিকল্প শক্তি উৎস হিসাবে কি আছে? আমাদের জানি যে সৌরশক্তি আছে, বায়ু শক্তি আছে, জোয়ার ভাটা শক্তি আছে। তাহলে এই শক্তিগুলো তো আর দেখো, যদি আমি তোমাকে বলি যে সৌরশক্তির কথা, তাহলে সেখানে সৌরশক্তি যা সেট আপ করতে যে পরিমাণ খরচ হচ্ছে সেই তুলনায় যে পরিমাণ শক্তি পাচ্ছি সেটা কিন্তু খুব কম। বা বায়ু শক্তির একটা কল সেট আপ করতে যে পরিমাণ শক্তি হচ্ছে খরচ হচ্ছে সেই তুলনায় যে শক্তি পাচ্ছি সেটার পরিমাণও কিন্তু খুব কম। তাহলে এই যে বর্তমান যে টেকনোলজির যুগে এত পরিমাণ শক্তি প্রয়োজন, এত পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন, এই প্রয়োজন মেটাতে গেলে কিন্তু আমাদেরকে কিন্তু বিকল্প পথ হিসেবে নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার চুল্লি থেকে প্রাপ্ত শক্তির কথা কিন্তু ভাবা যেতে পারে। তাহলে কি ঘটনা ঘটে? নিউক্লিয়ার চুল্লিতেও এইভাবে বিস্ফোরণ মানে বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটে কি হয়? এই ট্রিমেন্ডাস অ্যামাউন্টের শক্তি তৈরি হয়। তখন কি করতে হয় যে ওই যে শক্তি উৎপন্ন হচ্ছে তাহলে সেখানে যে প্ল্যান্টটা থাকবে সেটা তো ওই শক্তিতে নষ্ট হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এই শক্তিটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেইটা বুঝতে হবে। দেখো যে এই বিক্রিয়ায় আমি দেখলাম যে যখন নিউট্রন দিয়ে আঘাত করে এখানে 3টে নিউট্রন তৈরি হলো, এই 3টে নিউট্রন গিয়ে আরও 3টে ইউরেনিয়ামকে আঘাত করছে। তাহলে আমার মনে করো খুবই বেশি পরিমাণ আমার শক্তির দরকার নাই। তাহলে আমি কি করব যে এই যে নিউট্রনগুলো যারা তৈরি হচ্ছে তাহলে এই নিউট্রনগুলোকে যদি আমি অ্যাবজর্ব করে নিতে পারি, কোনো কিছু দিয়ে যদি এই নিউট্রনকে শোষণ করে নিতে পারি তাহলে কি হয় যে এই নিউট্রনটা গিয়ে আর অন্য কোনো ইউরেনিয়ামকে আঘাত করবে না। ফলে কি হবে যে অন্য কোনো ইউরেনিয়ামকে কিন্তু ও ভাঙতে পারবে না। ফলে এই নিউক্লিয়ার যে চুল্লিতে কি করা হয়, এইভাবে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ঠিক আছে, ভারী জল ইউজ করা হয় বা আরও আছে। তো সেগুলোর মাধ্যমে কি করা হয় না, এই যে নিউট্রনগুলো আছে এই নিউট্রনগুলোকে শোষণ করে দেওয়া হয়। তাহলে শোষণ করে মনে করো এখান থেকে 3টে, এরা 3টে মিলে 9টা নিউট্রন তৈরি করলো। আমি চাইছি এর পরে আর বিক্রিয়াটা না হোক। তাহলে কি করব, এই যে 9টা যে নিউট্রন আছে এই নিউট্রন 9টাকে কী করতে হবে, আমার কোনো একটা কিছু দ্বারা শোষণ করিয়ে নিতে হবে বা কোনো একটা ইসে ওটাকে থামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে, এই বিক্রিয়াটা আর সামনের দিকে এগোবে না। ফলে যেটুকু শক্তি উৎপন্ন হয়েছিল সেটুকুই থাকবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কাজ করে। তো এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সভ্যতার উন্নতিতে কাজে লাগানো যাচ্ছে সেই শক্তিটাকে। এই করতে গিয়েও আবার কোথাও কোথাও অনেক সময় কি হয়, দুর্ঘটনার শিকার হয়েছে। অনেক সময় কিন্তু দুর্ঘটনা দেখা দিয়েছে। কীরকম? দুটো জায়গার নাম তোমরা আশা করি হয়তো শুনেছো। একটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা, আর একটা হচ্ছে জাপানের ফুকুশিমার দুর্ঘটনা। তাহলে জাপানের ফুকুশিমা আর চেরনোবিল যে দুর্ঘটনাটা, সে দুটো কি ছিল? অ্যাকচুয়ালি ঘটনা ছিল যে 1986 সালের দিকে 1986 সালের দিকে চেরনোবিল নামে ইউক্রেনের একটা জায়গা ছিল যার নাম ছিল চেরনোবিল। সেই চেরনোবিলে কি ঘটনা ঘটেছিল যে ওখানে টোটাল মোটামুটি 6টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল। তার মধ্যে 4টে কমপ্লিট ছিল যেগুলো কাজ করতো, আর 2টো ছিল যেগুলোতে মানে নিউক্লিয়ার রিঅ্যাকশান করানোর জন্য আর কি ওগুলো তৈরি করা হচ্ছিল। তো সেখানে হঠাৎ করে কি হয় যে বিস্ফোরণ হয়ে যায় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। মানে এই যে শক্তিটা সেটাকে কন্ট্রোল করতে পারেনি, যার ফলে কী হলো, বিস্ফোরণ হয়ে গেল। আর বিস্ফোরণ হয়ে গেলে একবার যদি বিস্ফোরণ হয়ে যায় তার মানে কি, যে ওই নিউট্রনগুলোকে আমি শোষণ করতে পারি না। তার ফলে যত ইউরেনিয়াম ছিল সবগুলো ওখানে ভেঙে গেছিলো, দিয়ে সেখানে এত পরিমাণে হিট উৎপন্ন হয়েছিল যে ওখানে ওই লাভার মতো করে ওই এগুলো আর কি বেরিয়ে এসেছিলো। তেজস্ক্রিয় যে পদার্থগুলো ছিল সেগুলো বেরিয়ে এসেছিলো, যার ফলে ওখানে প্রায় কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 30-এর উপরে লোক মারা গেছিলো। হ্যাঁ, এবং কয়েক বছর ধরে মানে সেখানে কয়েক বছরের মধ্যে কিন্তু অনেক লোক অ্যাফেক্টেড হয়েছিল। স্বাভাবিক, বুঝতে পারছো যে ওখানে যেহেতু তেজস্ক্রিয় বিকিরণ হবে ফলে তাদের জিনের মিউটেশন হবে, বাচ্চারা তখন দেখা যাচ্ছে ডিফর্ম বাচ্চা তৈরি হচ্ছে। তারপরে তেজস্ক্রিয়তার যে সমস্ত ফলাফলগুলো হয় সেগুলো তো আমি অলরেডি বলেইছি। তো এই সমস্ত ঘটনা কিন্তু দেখা দিয়েছিল। তবে যেটা জাপানের যেটা ফুকুশিমার কথা বললাম সেটা 2011 সালে হয়েছিল। হ্যাঁ, তো জাপানের ফুকুশিমায় যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু ওই এই যে এটা নিউক্লিয়ার চুল্লিতে বিস্ফোরণ হয়েছিল বটে, কিন্তু জাপান সরকার কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে
এই বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে পেরেছিল বলে কিন্তু সেখানে অতটা ক্ষতি হয়নি। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর সম্পর্কে একটা বেসিক ধারণা। তাহলে নিউক্লিয়ার বিভাজন দেখলাম, নিউক্লিয়ার বিভাজনকে কাজে লাগিয়ে কিভাবে অ্যাটম বম বা পারমাণবিক বোমা তৈরি হয় সেটা দেখলাম, এবং সেখান থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও দেখলাম। এবার আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন যে ঘটনা তারই জাস্ট বিপরীত ঘটনা, সেটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। তাহলে নিউক্লিয়ার সংযোজন জিনিসটা কি? নিউক্লিয়ার সংযোজন জিনিসটা আমি অলরেডি একটু আগেই বললাম, যে মনে করো ছোট ছোট দুটো পরমাণু নিউক্লিয়াস আছে। ছোট ছোট মানে কি? হালকা হালকা নিউক্লিয়াস বা হালকা পরমাণু নিউক্লিয়াস বলতে আমরা কাদেরকে বুঝি? হাইড্রোজেন, হিলিয়াম, এদেরকে তো বুঝি। তাহলে এরা যখন যুক্ত হয়ে তার তুলনায় ভারী কোনো পরমাণু বা পরমাণু নিউক্লিয়াস তৈরি করে, তখন তাকেই বলা হয় নিউক্লিয়ার সংযোজন। তাহলে নিউক্লিয়ার সংযোজনের যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মনে করো এই 1s2 নিলাম। 1s2টা কি বলো তো? 1s2 আমরা জানি 1H1 যদি লেখা থাকে তাহলে কি এটাকে প্রোটিয়াম, 1H2 ডয়টেরিয়াম, 1H3 ট্রয়টিয়াম, এইভাবে হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ আছে সেগুলোকে লেখা হয়। তো মনে করো 1H2 বা ডয়টেরিয়াম নিলাম, তার সাথে আর একটা 1H2 নিলাম। তাহলে এই 1H2 আর এই 1H2 যখন যুক্ত হবে তখন তৈরি করে কি? হিলিয়াম তৈরি করে, 2He3 তৈরি করে, আর তার সাথে একটা নিউট্রন তৈরি করে, আর একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্টে এনার্জি তৈরি করে। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে নিউক্লিয়ার বিভাজনে যে পরিমাণ শক্তি তৈরি হয়, নিউক্লিয়ার সংযোজনে কিন্তু তার তুলনায় অনেক বেশি শক্তি তৈরি করে। নিউক্লিয়ার মনে করো যে যদি আমি হাইড্রোজেনের উদাহরণ দিয়ে বলি, দেখো 1 গ্রাম আমি মনে করো ইউরেনিয়াম নিলাম, ঠিক আছে? এই 1 গ্রাম ইউরেনিয়ামকে মনে করো বিভাজিত করলাম, এটাকে বিভাজিত যদি করি, মানে ভাঙিয়ে যদি, তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন করবে, যদি আমি 1 গ্রাম হাইড্রোজেনকে যদি যুক্ত করি, ঠিক আছে, 1 গ্রাম যদি হাইড্রোজেনকে যুক্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে শক্তি উৎপন্ন হচ্ছে তার প্রায় 7.3 গুণ শক্তি উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছো যে নিউক্লিয়ার বিভাজনে তো আমরা অলরেডি জানি যে একটা হিউজ অ্যামাউন্টের শক্তি তৈরি হয়, কিন্তু নিউক্লিয়ার সংযোজনে আবার তার থেকেও বেশি শক্তি উৎপন্ন হয়, ওকে? হ্যাঁ, এইখানে একটা বিষয় সেটা দেখো যে দুটো পরমাণু, আলাদা আলাদা পরমাণু, ওটা সহজে এসে মিশিয়ে দিলাম, যুক্ত হয়ে গেল, এইরকম তো হয় না। ঘটনাটা কি হয় যে যখন এই দুটো পরমাণু বা পরমাণু নিউক্লিয়াসকে যুক্ত করে একটা তার থেকে বড় পরমাণু নিউক্লিয়াস তৈরি করতে চায়, তখন কি হয় যে এইটা এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, ফলে কি হয় এরা কিন্তু সহজে জোড়া লাগতে চায় না। তখন কি দরকার হয় যে হিউজ অ্যামাউন্টে যদি বাইরে থেকে ওকে শক্তি দিই, তখন ওই শক্তির মাধ্যমে ওরা কিন্তু পরস্পরের সাহায্যে ওই শক্তি পেয়ে ফিউজ হয়ে গিয়ে কিন্তু যুক্ত হয়ে যায়। এই যে শক্তিটা প্রয়োজন হয় সেটা আবার ওই 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি বা 1000 ডিগ্রি এইরকম নয়। একটা নিউক্লিয়ার সংযোজন ঘটাতে প্রায় কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে একটা জিনিস ভাবো যে আমরা একটা নিউক্লিয়ার সংযোজন ঘটাতে চাইছি, সেটা ঘটানোর জন্যই আমার শক্তি দরকার হচ্ছে কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই শক্তিটা পাবো কোথায়? এই শক্তিটা পাওয়ার একমাত্রই পথ আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার বিভাজন আমরা জানি অলরেডি ভালো পরিমাণে একটা শক্তি উৎপন্ন হয়। তাহলে যখন একটা নিউক্লিয়ার সংযোজন ঘটাতে হয়, তাহলে এর জন্য তো বাইরে থেকে কিছু পরিমাণ আমাকে কি করতে হবে? তাপ দিতে হবে। এই তাপটা পাওয়া যায় একমাত্র নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে। তো সেই জন্য যখন কোনো দুটো পরমাণু নিউক্লিয়ার সংযোজন ঘটাতে চাই, তখন সংযোজন ঘটানোর আগে কি করতে হয়? একটা নিউক্লিয়ার বিভাজন ঘটিয়ে ওই পরিমাণ শক্তি উৎপন্ন করতে হয়, যাতে করে কি না এরা দুজন যুক্ত হয়ে একটা অপর পরমাণু তৈরি করতে পারে। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে কিন্তু একটা কোশ্চেন দেয়, এইখানে অনেক সময় বলে যে নিউক্লিয়ার বিভাজনের আগে নিউক্লিয়ার সংযোজনের আগে নিউক্লিয়ার বিভাজন কেন প্রয়োজন হয়, এরকম কিন্তু একটা কোশ্চেন থাকে। তো এইটার যুক্তিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার বিভাজন একটু আগে যেটা বললাম, তার সাহায্যে তৈরি করা হয় কি? পারমাণবিক বোমা।
আর নিউক্লিয়ার যে সংযোজন আছে তার সাহায্যে কিন্তু তৈরি করা হয় আমাদের হাইড্রোজেন বোমা। ঠিক আছে, তো এই হাইড্রোজেন বোমা কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, বিশ্বের কিন্তু বেশ কয়েকটা অল্প মাত্র কয়েকটা দেশের হাতে কিন্তু এই হাইড্রোজেন বোমা বা হাইড্রোজেন বোমা তৈরির যে ফর্মুলা সেটা কিন্তু আছে। ওকে, তারপরে দেখো এই যে আমরা যাদের চারিদিকে ঘুরছি, কার চারিদিকে? সূর্যের চারিদিকে। তো এরকম সূর্য বাদেও আরও তো অনেক নক্ষত্র আছে। এই যে সমস্ত নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলোতে যে শক্তি তৈরি হয় সেটাও কিন্তু নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমেই তৈরি হয়। ওকে, যেমন সূর্যের কথা বলি, সূর্যের কেন্দ্রে দেখো একদম কোটি কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার, এই যে টেম্পারেচারটা কী করে তৈরি হয়? এটা তৈরি হয় কিন্তু নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে। তাহলে তোমাকে যদি বলো যে স্যার তাহলে সূর্যে কী ঘটনা ঘটে একটু বলেন, মানে কীরকমভাবে ওর মধ্যে যে বিক্রিয়াটা ঘটছে সেটা কিভাবে ঘটে? সেখানে যে বিক্রিয়াটা ঘটে সেখানে হচ্ছে যে 4টে সাধারণ হাইড্রোজেন যুক্ত হয়। তার মানে কি? 4টে সাধারণ হাইড্রোজেন মানে কি? 1H1, কটা বললাম? 4টে। তাহলে 4টে 1H1 যখন যুক্ত হবে দিয়ে কি তৈরি করে? হিলিয়াম তৈরি করে। তাহলে কত হলো? এখানে তো নিচে তো 4 থাকার কথা, কিন্তু নিচে আছে 2, আর উপরে 4 থাকার কথা, 4 আছে। তাহলে এখানে দুটো নিশ্চয় কম আছে, সেজন্য অন্য আরেকটা তোমার মনে করো পার্টিকেল তৈরি হয় যেটাকে বলা হয় পজিট্রন। কটা পজিট্রন তৈরি করবে? 2টো পজিট্রন তৈরি করবে। বুঝতে পারলে? এই যে 1E0 দেখছো, এটাকে বলা হয় পজিট্রন। ইলেকট্রন যেমন হয়, ইলেকট্রনেরই জাস্ট বিপরীত। ইলেকট্রনে কি হয়? নেগেটিভ আধান থাকে, আর এর ক্ষেত্রে কি থাকে? পজিটিভ আধান থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় পজিট্রন। তাহলে এখানে দেখো 2 × 1 মানে কত? 2, আর 2 + 2 4। দেখো 4 × 1 মানে 4, ব্যালেন্স হয়ে গেল। উপরে কটা থাকবে? 4 × 1 মানে 4 থাকবে। দেখো উপরে 4 আছে আর এর উপরে 0 আছে, তার মানে টোটাল 4। তাহলে এইভাবে কিন্তু ব্যালেন্স হয়েই কিন্তু বিক্রিয়া ঘটে। এটাই অ্যাকচুয়ালি সূর্যের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু ঘটে। তাহলে সূর্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কী ঘটে বললাম? 4টে সাধারণ হাইড্রোজেন যুক্ত হয়ে একটা কি তৈরি করে? হিলিয়াম পরমাণু তৈরি করে, আর তার সাথে 2টো পজিট্রন তৈরি করে। ওকে, এবং এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে এখানে কিন্তু হিউজ পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা কোথা থেকে আসছে? এই শক্তিটা যেটা আসছে সেটা হচ্ছে, দেখো এই যে 4টে হাইড্রোজেন পরমাণু আছে তো সাধারণ হাইড্রোজেন, আর এদের যা ভর, আর এদের দুজনের ভর যদি যুক্ত করো কিছুটা পরিমাণে এদের ভরটা কম হয়। তাহলে এই যে ভরটা কম হচ্ছে সেই ভরটা আসছে কোথায় যাচ্ছে? সেই ভরটাই আইনস্টাইনের যে E = mc² যে ইকুয়েশন ছিল তোমাদের মনে আছে, এই যে E = mc², এই যে যে পরিমাণ ভর কমছে সেই পরিমাণ ভরের দরুন এই শক্তিটা উৎপন্ন হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায়। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। ওকে, আর মোটামুটি এই চ্যাপ্টারে তেমন কিছু নেই আলোচনা করার। তো তোমাদেরকে আপাতত এই যে চ্যাপ্টারটা যেটা আলোচনা করলাম সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো, এবং ভালো করে পড়ে এর পরের যেদিন পড়া আছে অর্থাৎ কালকে কিন্তু আমি এই চ্যাপ্টারের উপরে তোমাদের কিছু কোশ্চেন লেখাবো। ওটা কিন্তু লাইভ ক্লাস হবে, ভিডিও ক্লাস হবে না। কিছু কোশ্চেন লেখাবো এবং তার সাথে সাথে এখান থেকে কোশ্চেন ধরবো, মানে প্রত্যেকটা কোশ্চেন বলবো, তোমরা সেটা নোট করবে এবং সেই কোশ্চেনটা কিন্তু আমি ধরবো। ওকে, এটা কিন্তু মাথায় থাকে যেন। কালকে যেমন 7টায় পড়া থাকে সন্ধ্যাবেলায়, তেমনি 7টার সময় কিন্তু পড়া হবে। ওকে, তো যাই হোক, আর তো কিছু নেই এই চ্যাপ্টারে তেমন বেশি। কালকে মোটামুটি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।